হ্যালো স্টুডেন্টস, আজকে আমি সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনটা তোমাদের সাথে লাইন বাই লাইন এনসিইআরটি ডিসকাস করব। যেহেতু আমরা জানি যে এনসিইআরটি খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য এবং প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে ধরে ধরে পড়া উচিত। তো কিভাবে পড়া উচিত সেটা চলো আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করি। তো ফার্স্টে চলো একদম আমি ইন্ট্রোডাকশানের একদম শুরু থেকে পড়ি। প্রথমে দেখো বলছে যে আর ইউ aware that all organisms, even the are all you aware that all organisms, even the largest, start their life from a single cell। মানে আমাদেরকে বলা হচ্ছে যে সব থেকে লার্জেস্ট যে হবে সাইজে সেটাও একটা সিঙ্গেল সেল থেকেই তৈরি হবে। এবং দেখো তারপরে তোমাদেরকে বলা হচ্ছে কি যে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশানস আর ক্যারেক্টারিস্টিক্স অফ সেলস ইনডিড অফ অল লিভিং অর্গানিজমস। সব লিভিং অর্গানিজমসের জন্যই গ্রোথ রিপ্রোডাকশান এগুলো দরকার। এবং প্রত্যেকটা সেল দেখো প্যারেন্টাল সেল যেটা আছে বলছে গিভিং রাইজ টু 2 ডটার সেলস ইচ টাইম দে ডিভাইড। মানে যখনই একটা কোনো সেল ডিভাইড করে তো দুটো ডটার সেল অবশ্যই তৈরি করবে। আর কি বলছে দিস নিউলি ফর্মড ডটার সেলস ক্যান দেমসেলভস গ্রো অ্যান্ড ডিভাইড গিভিং রাইজ টু আ নিউ সেলস পপুলেশন দ্যাট ইজ ফর্মড বাই দ্য গ্রোথ অ্যান্ড ডিভিশন অফ আ সিঙ্গেল প্যারেন্টাল সেল। মানে এগুলো আবার কি হবে না ডিভাইড করবে। তো তাহলে ফার্স্ট আমাদের সেল ডিভিশনের ফান্ডাটা কি সেটা দেখো প্রথমে বলা হলো। দেন এবার সেলের জন্য দেখো বলছে যে সেল ডিভিশন is very important process in all living organisms. During the division of cell, DNA replication and cell growth also take place. আমরা তাহলে এখানে কি জানলাম যে যখন সেল ডিভিশন হবে তখন কিন্তু ডিএনএ রেপ্লিকেশনও হবে, যেটা আমরা ক্লাস 12-এর প্রসিডিওর পড়ব, আর সেলটারও গ্রোথ কিন্তু হবে। তারপর কি বলছে যে এই সব প্রসেসগুলো দ্যাট ইজ সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ হেন্স হ্যাভ টু টেক প্লেস ইন আ কোঅর্ডিনেট ওয়ে to ensure correct division and formation of progeny cells containing intact genomes। মানে টোটাল যে জিনোম নতুন যে প্রোজেনিতে তৈরি হবে সেটা যাতে ঠিকঠাকভাবে হয়। এবং এই ইভেন্টসগুলো দেখো কি হবে না একদম ইভেনচুয়ালি ডিভাইড হবে এবং দুটো ডটার সেল তৈরি হবে যে একদম প্রোগ্রামটা একটা ওয়েতে হবে, সেটাকে আমরা বলবো হলো সেল ডিভিশন। আর কি বলা হচ্ছে না অলদো সেল গ্রোথ মানে ইন টার্মস অফ সাইটোপ্লাজমিক ইনক্রিজ, যদি আমি সেল গ্রোথ হিসাবে বলি যেখানে সাইটোপ্লাজমের পরিমাণ বাড়বে, তো সেটা বলছে কি ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। মানে সেল ডিভিশন সেল গ্রোথ একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সেখানে বলছে দেখো ডিএনএ সিনথেসিস অকার্স অনলি ডিউরিং দ্য ওয়ান স্পেসিফিক স্টেজ ইন দ্য সেল সাইকেল। মানে সেল গ্রোথটা কন্টিনিউয়াসলি হতে থাকবে, কিন্তু সেখানে যে ডিএনএ সিনথেসিসটা হবে সেটা একটা স্পেসিফিক স্টেজেই হবে। এবং সেটাকে আমরা বলছি কি দ্য রেপ্লিকেটেড ক্রোমোজোম বা ডিএনএ আর দেন ডিস্ট্রিবিউটেড টু ডটার্স নিউক্লি বাই আ কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস ডিউরিং সেল ডিভিশন। দিস ইভেন্টস আর দেমসেলভস আন্ডার জেনেটিক কন্ট্রোল। কি না জেনেটিক কন্ট্রোল হবে তার মধ্যে, যেখানে কি দেখব যে সেল কি করে ডিভাইড করছে এবং সেল ডিভাইড করে জেনেটিক মেটেরিয়ালটা ইকুয়ালি কি করে ডটার সেলের মধ্যে স্প্রেড হচ্ছে। এই সব প্রসিডিওরটাই আমরা দেখব থ্রু সেল সাইকেল। এখানে দেখো পিকচার শো করছে আর ফেজেস অফ সেল সাইকেল এখানে শো হয়েছে, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। কি বলা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটাতে আ টিপিক্যাল ইউক্যারিওটিক সেল সাইকেল ইজ ইলাস্ট্রেটেড বাই হিউম্যান সেল ইন কালচার মিডিয়াম। আর কি দেখো বলছে অ্যাপ্রক্সিমেটলি এভরি 24 আওয়ার্স সেল ডিভাইড ওয়ান্স, অ্যাপ্রক্সিমেটলি এভরি 24 আওয়ার্স প্রতি 24 ঘন্টায় বলছে একবার ডিভিশন হয়। আর এটা বলছে দেখো অর্গানিজমস টু অর্গানিজমস কিন্তু ভ্যারি করতে পারে যে কী টাইপের সেলের ডিভিশন হচ্ছে। আর ইস্টের যদি এক্সাম্পল নিই, ফর এক্সাম্পলস ক্যান progress through the cell cycle in only about 90 minutes. The cell cycle is divided into টু বেসিক ফেজেস। তাহলে এখানে আমরা দুটো কনসেপ্টের মানে কোশ্চেন্স কিন্তু 24 আওয়ার্স লাগছে, ইস্টের জন্য 90 মিনিটস লাগছে, এটা একটু মনে রাখবো। সেল ডিভিশনের দুটো ফেজ পাবো, ইন্টারফেজ আর এম ফেজ। তার মধ্যে চলো পড়ি আমরা যে ইন্টারফেজ আর এম ফেজের মধ্যে কি বলছে না এম ফেজটা কি না রিপ্রেজেন্ট করছে দ্য ফেজ M phase represent the phase when the actual cell division or mitosis occurs, and the interphase represent the phase between two successive M phase.
বোঝা গেল ইন্টারফেসটা দুটো এম ফেজের মিডিলে হবে। তাহলে সিগনিফিক্যান্ট কি না, টু নোট দ্যাট ইন 24 আওয়ার্স অ্যাভারেজ ডিউরেশন অফ সেল সাইকেল অফ আ হিউম্যান সেল ডিভিশন প্রপার লাস্ট ফর অনলি অ্যাবাউট অ্যান আওয়ার, মানে 24 আওয়ার্সের মধ্যে প্রপার যে এম ফেজটা আমরা দেখবো সেটা 1 আওয়ার্স হয়। আর কি না ইন্টারফেসটাই দেখো 95% টাইম কিন্তু কভার করে রাখে। এবার তাহলে কি এম ফেজটা বলছে স্টার্ট উইথ নিউক্লিয়ার ডিভিশন করসপন্ডিং টু দ্য সেপারেশন অফ ডটার ক্রোমোজোমস, যেটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিসে, অ্যান্ড ইউজুয়ালি এন্ডস উইথ ডিভিশন অফ সাইটোপ্লাজম, যেটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। আর কি না ইন্টারফেসে দেখো বলছে দো কল্ড দ্য রেস্টিং ফেজ, ইন্টারফেসে কি আদৌ সেলটা রেস্ট করে? তো রেস্ট করছে না, কি করছে না, ইট ইজ দ্য টাইম ডিউরেশন in which cell preparing for division by undergoing both cell growth and DNA replication in an orderly manner। ঠিক আছে, আর কি না সেখানেই আমরা দেখব ইন্টারফেসে কি হবে না, ইন্টারফেসে অর্ডার্ড ম্যানারে কিন্তু সেলের গ্রোথ আর ডেভেলপমেন্টটা পাবো। সেটাকে যদি আমরা এখানে একটা চার্ট করে দেখানো হচ্ছে, দেখো এদিকে ডাইরেকশান দেখাচ্ছে, তার মানে এই যে G1S G2M এভাবে কিন্তু পরপর সেল ডিভিশন চলছে। তো এই G1 থেকে G2 এই পোর্শন পর্যন্ত হয়ে যাচ্ছে হচ্ছে ইন্টারফেস, আর এর স্পেসটাই দেখো বেশি। তারপরে মাঝের পোর্শানে চলে আসছে হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, তার মাঝে দেখো চলে আসছে G0 ফেজ, মানে যেখানে রেস্টিং স্টেজে চলে যাচ্ছে সেল ডিভিশন থেকে কিছু সময়ের জন্য সেল রিলিজ হচ্ছে, তারপর আবার কিন্তু রিটার্ন করতে পারে, সেই স্টেজটা দেখো আমরা পাবো G0 ফেজ বা কুইসেন্ট ফেজ, সেটার কথা এনসিইআরটিতে পরেই বলা আছে। চলো পরের পার্টটা দেখি। তো এরপরে তাহলে চলে আসছে কি না G1S আর G2 ফেজ। তো সেখানে কি বলা হচ্ছে না G1 ফেজ করসপন্ডস টু দ্য ইন্টারভাল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। কেন আমরা G1 এর পরেই কি পাবো না G1 এর পরেই পাবো S, দেন আবার হবে G2, তাহলে কি না এসের এই যে এসটা ফেজটা আমরা পাবো। তো সেই এস ফেজের একটা বলা যেতে পারে মিডিলে ডিএনএ রেপ্লিকেশনের মাঝে একটা স্টেজ, তার আগের G1। ডিউরিং G1 ফেজ দ্য সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, সেল ডিভাইড হচ্ছে না, নতুন সেল তৈরি হচ্ছে না, কিন্তু অ্যাক্টিভ থাকে কি না ডাজ নট রেপ্লিকেট ইটস ডিএনএ। ঠিক আছে, তাহলে কি হয় না ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ আছে। আর কি হচ্ছে না এস অর সিনথেসিস ফেজ marks the period during which DNA synthesis or replication takes place. During this time the amount of DNA পার সেল ডবল, আমরা কি পড়লাম না অ্যামাউন্টটা মানে সি ভ্যালুটা ইনক্রিজ ডবল হবে, কিন্তু কোনোভাবে নাম্বার ক্রোমোজোমের নাম্বার কিন্তু চেঞ্জ হবে না, এটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর সেই জিনিসটাই দেখো এখানে বলা হয়েছে, এখান থেকে কিন্তু এই কনসেপ্টটা থেকে দেখো কোশ্চেন আসতে পারে, আমরা ভালো করে বুঝে নেব এই জায়গাটা কি বলতে চাইছে। বলছে কি না ইফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ডিনোটেড অ্যাজ 2C, মানে অ্যামাউন্ট অফ ডিএনএ 2C কেন ডিপ্লয়েড বোঝাচ্ছে, তো তাহলে ডিএনএ রেপ্লিকেশনের পর ডবল হয়ে ওটা কি হয়ে যাবে 4C, বাট দ্য নাম্বার অফ ক্রোমোজোম দেয়ার ইজ নো ইনক্রিজ ইন দ্য ক্রোমোজোমাল নাম্বার ইফ দ্য সেল হ্যাড ইন ডিপ্লয়েড অর 2n নাম্বার of chromosome at G1 even after S phase the number of chromosomes remain same, that is 2n, মানে কোনো একটা ক্রোমোজোমের কোনো একটা অর্গানিজম যেখানে এস ফেজ কমপ্লিট হলো তার ডিএনএ কন্টেন্টটা ডবল যা ছিল তার থেকে ডবল হবে, কিন্তু নাম্বার কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝলে কি না দেখো, যদি না বোঝা গিয়ে থাকে সি ভ্যালু আর হচ্ছে গিয়ে ক্রোমোজোম নাম্বার নিয়ে আমরা ডিসকাস করা আছে, টোটাল সেল সাইকেল সেল ডিভিশনের প্রত্যেকটা টপিক বোঝানো আছে, তোমরা সেই ভিডিওটাও প্লেলিস্ট থেকে চেক করতে পারো। দেন দেখো বলা হচ্ছে কি না ইন অ্যানিমালস cells during S phase DNA replication begins in the nucleus and the centriole duplicates in the cytoplasm। তাহলে কি বললো প্রত্যেকটা লাইনে আমরা পড়বো, কি বলছে না এস ফেজে ডিএনএ সিনথেসিসটা হচ্ছে নিউক্লিয়াসে, কিন্তু সেন্ট্রিওলটা ডুপ্লিকেশনটা, কারণ সেন্ট্রিওল তো সাইটোপ্লাজমিক কন্টেন্ট একটা অর্গানেল, তো সেটা ডুপ্লিকেশনটা হয় কোথায় সাইটোপ্লাজমে। তাই দেখুন তারপর বলছে ডিউরিং দ্য G2 ফেজ প্রোটিনস আর সিনথেসাইজড ইন প্রিপারেশন ফর মাইটোসিস ওয়াইল সেল গ্রোথ কন্টিনিউস, মানে সেল
সেল যখন গ্রোথ হচ্ছে সেই সময় কিন্তু সাইটোপ্লাজমে প্রোটিন সিনথেসিসও হচ্ছে। এরপরের পাশে দেখো একটা বক্সে কি বলছে, হাউ ডু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস কন্টিনিউ টু গ্রো অল দেয়ার লাইভস, কী করে গ্রো করে। ডু অল সেলস ইন আ প্ল্যান্ট ডিভাইড অল দ্য টাইম, তা নয়, সব প্ল্যান্টসের সেল সব সময় ডিভাইড করে না, পার্মানেন্ট টিস্যুসও প্রেজেন্ট থাকে আমরা জানি। দেন বলছে, ডু ইউ থিঙ্ক অল সেলস কন্টিনিউ টু ডিভাইড ইন অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। সব সময় সব সেল কি ডিভাইড করে? সব সময় দেখো সব সেল ডিভাইড করে না, G0 ফেজেও সেল থাকে, সেটাই এখানে আমাদেরকে বোঝাতে চাইছে এই প্রশ্নগুলো করে। দেন বলছে, ক্যান ইউ টেল দ্য নেম অ্যান্ড দ্য লোকেশন অফ টিস্যুস হ্যাভিং সেলস দ্যাট ডিভাইড অল দেয়ার লাইফ ইন হায়ার প্ল্যান্টস। ডু অ্যানিমেলস হ্যাভ সিমিলার মেরিস্টেমেটিক টিস্যুস, তার মানে আমাদের বলছে যে এরকম অ্যানিমেল সেলসেও কোনো মেরিস্টেমেটিক টিস্যুস আছে কি না। এবং প্ল্যান্ট সেলসে আমরা জানি যে যেগুলো সব ডিভাইড করে সেগুলোকে আমরা মেরিস্টেমেটিক টিস্যুস বলি, যেগুলো থাকে কোথায় না এপিক্যাল রিজিয়নসগুলোতে। আর অ্যানিমেলসের জন্য দেখবে লিভার সেলসের কোনো পোর্শন কাট করে দিলে সেটা তারপরে আবার রিডিভাইড করতে পারে। তো এভাবেই আমাদেরকে জানতে চেয়েছে যে অ্যানিমেলস এবং প্ল্যান্ট সেলসের মধ্যে কোথাও রিডিভাইডিং টিস্যুস বা সেলস আমরা পাচ্ছি কি না। এরপরে দেখো আবার একটা এখানে বক্স পাচ্ছি আমরা, যে কনসেপ্টটা আমরা এক্ষুনি 2C আর 4C এর পড়ে এলাম, সেটা বেসিসেই একটা কোশ্চেন্স দেখো এখান থেকে তৈরি হয়ে যেতে পারে। সেটা এনসিইআরটির এইটুকু প্যারাগ্রাফটা আমরা যদি ভালো করে বুঝে রাখি তাহলেই কিন্তু করতে পারবো। কি বলা হয়েছে দেখো, ইউ হ্যাভ স্টাডিড মাইটোসিস ইন অনিয়ন রুট টিপ সেলস। আমরা অনিয়ন রুট টিপ নিয়ে মাইটোসিস সেল ডিভিশন স্টাডি করতে পারি। বলছে ইট হ্যাজ 16 ক্রোমোজোমস ইন ইচ সেল। Can you tell how many chromosomes will the cell have at G1 phase, after S phase and after M phase? Also, what will be the DNA content of the cells at G1, after S and G2 phase if the content after M phase is 2C? এম ফেজের পরে তার ডিএনএর কন্টেন্ট হচ্ছে দেখো 2C। এবার বলছে নাম্বার অফ ক্রোমোজোম কি আছে 16। তাহলে তোমাকে জানতে চেয়েছে যে ক্যান ইউ টেল হাউ মেনি ক্রোমোজোমস উইল বি দেয়ার দ্য সেল হ্যাভ অ্যাট G1 ফেজ। তো G1 ফেজে 16ই থাকবে, এস ফেজের পরেও 16 থাকবে, ঠিক আছে। G1, S, M এই ফেজগুলোর পরে নাম্বার অফ ক্রোমোজোম তো কোনোভাবেই সেপারেশন হবে না, কিন্তু কখন কি চেঞ্জ হবে না, ক্রোমোজোমাল কন্টেন্টটা 2C থেকে 4C হয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এরপরে চলো আমরা পড়ি পাশে কি ব্যাপারটা এখানে বলা হচ্ছে, যে সাম সেলস ইন দ্য অ্যাডাল্ট অ্যানিমালস ডু নট অ্যাপিয়ার টু এক্সিবিট ডিভিশন। যেমন দেখো বলছে হার্টের সেলস ডিভিশন শো করে না, অ্যান্ড মেনি আদার সেলস ডিভাইড অনলি অকেশনালি অ্যাজ নিডেড টু রিপ্লেস সেলস দ্যাট হ্যাভ বিন লস্ট বিকজ অফ ইনজুরি অর সেল ডেথ। সেগুলো সেই সেলসগুলো দেখো বলেছে ডু নট ডিভাইড ফার্দার এক্সিস্ট G1 ফেজ আর এন্টার ইন দ্য ইনঅ্যাক্টিভ স্টেজ কল্ড কুইশেন্ট স্টেজ অর G0 স্টেজ, যেটাকে আমরা সেল সাইকেলে দেখে এলাম। মানে বলা হচ্ছে কি সব সেল আমরা যেরকম আমরা বলতে পারি আমাদের স্কিনের যে লেয়ার্সগুলো আছে, আমাদের হেয়ার ফলিকলস আছে, সেই সেলসগুলো কী হয় সবসময় ডিভাইডিং হচ্ছে, ডিভাইডিং সেলস। বা কিন্তু আমরা দেখবো আমাদের বডির কিছু সেল সবসময়ের জন্য ডিভাইড করে না, যদি রিপেয়ারিংয়ের দরকার পড়ে তখন ডিভাইড করতে পারে, ঠিক আছে, অকেশনালি। তো সেই সেলসগুলো কি থাকে না ওই G0 ফেজে থাকে। তো সেটাই দেখো এখানে বলা হয়েছে। তো আর কি বলছে তার পরের পার্টটা দেখি না, সেলস ইন দিস স্টেজ রিমেইন মেটাবলিক্যালি অ্যাক্টিভ but no longer proliferate unless called on to do so depending on their requirements of the organisms। মানে যদি যেমন নার্ভ সেলস বলতে পারো, ঠিক আছে, তো সব সময়ের জন্য ডিভাইড হয় না, দরকার পড়লে কোনোভাবে ইনজুরি হলে তখন ধীরে 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 আমরা দেখব যে ওখানে তৈরি হওয়া শুরু করেছে। দেন দেখো তাহলে ওইগুলোকে আমরা কিন্তু তখন যখন G0 ফেজে তাহলে যখন সেল থাকে সেই সময় কিন্তু সেলটা কি হয় মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, বাট কিছু সময়ের জন্য রেস্টিং স্টেজে থাকে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। এইটুকু পেজ এইটুকু পোর্শান থেকে কিন্তু নিটে পূর্ববর্তী বছরগুলো যদি দেখো অনেক কোশ্চেন্স পাবে।
পূর্ববর্তী বছরগুলো যদি দেখো অনেক কোশ্চেন্স পাবে, তাই আশা করি বুঝতে পারছো কত সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা পার্টকে আমাদের এনসিইআরটির পড়তে হবে। এরপরে দেখো এখানটায় কি বলছে, ইন অ্যানিমালস মাইটোটিক সেল ডিভিশন ইজ অনলি সিন ইন দ্য ডিপ্লয়েড সোমাটিক সেলস। তাই তো অ্যানিমালসের ক্ষেত্রে মাইটোসিস আমরা কোথায় দেখব না ডিপ্লয়েড সোমাটিক সেল, মানে আমাদের দেহকোষ, ডিপ্লয়েড দেহকোষে পাবো। দেন কি বলছে, এগেনস্ট দিস দ্য প্ল্যান্টস ক্যান শো মাইটোটিক ডিভিশনস ইন বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড সেলস, মানে হ্যাপ্লয়েড কোষে এবং ডিপ্লয়েড কোষ দুটোর ক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশন প্ল্যান্টের জন্য দেখতে পেতে পারো। ফ্রম ইউর রিকালেকশন অফ এক্সাম্পলস অফ অল্টারনেশন অফ জেনারেশন ইন প্ল্যান্টস, আমরা ক্লাস 11-এরই আগের চ্যাপ্টারে পড়েছি। আর আমরা জানি যে হ্যাপ্লয়েড যেগুলো প্ল্যান্টসগুলো ব্রায়োফাইটসের জন্য দেখবে আমরা থ্যালাস স্ট্রাকচার পাই, তো সেগুলো হ্যাপ্লয়েড কন্ডিশনেও স্টে করে, পারসিস্ট করে প্রিমিটিভ যে প্ল্যান্টসগুলো, তো তাদের ক্ষেত্রে আমরা হ্যাপ্লয়েড কন্ডিশনেও মাইটোটিক সেল ডিভিশন দেখতে পাই, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে। এরপরে দেখো পড়ি আমরা এম ফেজ। এম ফেজে কী বলা হচ্ছে না, দিস ইজ দ্য মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ দ্য সেল সাইকেল ইনভলভিং আ মেজর রেকগনিশন অফ ভার্চুয়ালি অল কম্পোনেন্টস অফ দ্য সেল। আমরা এখানে দেখতে পাবো যে সব কম্পোনেন্টসগুলো কীরকম কী আছে, ঠিক আছে। তো তাই জন্য যদি বলে যে আমরা ক্রোমোজোমাল শেপ কোন ফেজে সবচেয়ে ভালো বুঝতে পারি, অ্যান্সার হয় তাই এম ফেজ। এখানে সেটাই দেখো বলেছে, সিন্স দ্য নাম্বার অফ ক্রোমোজোমস ইন দ্য প্যারেন্ট অ্যান্ড প্রোজেনি সেলস ইন দিস সেম ইট ইজ অলসো কল্ড অ্যাজ ইকুইটোরিয়াল ডিভিশন, মানে মাইটোসিস যখন সেল ডিভিশন হবে তখন আমরা প্যারেন্টের ক্রোমোজোম নাম্বার যা ছিল মানে প্যারেন্টাল সেলের, আর তার থেকে যে দুটো সেল তৈরি হবে সবার ক্রোমোজোম নাম্বার আমরা দেখব সেম অ্যাজ ইট ইজ আছে, তাই এটাকে আমরা ইকুইশনাল ডিভিশন বলবো, ইকুইশনাল ডিভিশন বলবো। দেন কি বলছে যে দো ফর convenience mitosis has been divided into 4 stages of nuclear division. It is very essential to understand that the cell division is progressive process and very clear cut lines cannot be drawn between various stages. তো মানে বারবার হচ্ছে, মানে এক এক সময় এক এক রকম চেঞ্জ হচ্ছে, তাই পুরো ক্লিয়ারলি না হলেও আমরা 4টে এরকম স্টেজ পাবো, এম ফেজের, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেটা নিয়ে দেখবো টোটাল নিউক্লিয়াসের ডিভিশনটা হলো। তো এবার প্রোফেজ সম্পর্কে এখানে যেটুকু পড়া হচ্ছে সেটা পড়ি আমরা। বলা হচ্ছে কি না, প্রোফেজ হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ মাইটোসিস ফলোজ দ্য এস অ্যান্ড G2 ফেজ অফ ইন্টারফেজ, মানে এস আর G2 ফেজকে ফলো করে দেন মাইটোসিসের প্রোফেজ স্টেজ শুরু হয়েছে। দেন কি বলছে, ইন দ্য এস অ্যান্ড G2 ফেজ দ্য নিউ DNA মলিকিউলস ফর্মড আর নট ডিস্টিংক্ট বাট ইন্টারউইন্ড, মানে পুরো সেপারেটেড নয়। এবার কি বলছে, প্রোফেজ ইজ মার্কড বাই দ্য ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল, মানে কীরকম না ক্রোমোজোমাল মেটেরিয়ালগুলো আগে কীরকম ছিল, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার হয়ে নিউক্লিয়াসে ছিল। এবার আমরা দেখব কি না ওই ক্রোমোজোমাল মেটেরিয়ালগুলো অনেক বেশি বেশি করে কন্ডেন্সড হচ্ছে, থিক হচ্ছে প্রোফেজ স্টেজে, সেটা আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমাল মেটেরিয়ালসগুলো অনেক বেশি কন্ডেন্সড ফর্মে এসে থিক হয়ে ওর সাইজটাকে ছোট করছে, এই ব্যাপারটা বললো। দেন কি বলা হচ্ছে যে ক্রোমোজোমাল মেটেরিয়াল, দ্য ক্রোমোজোমাল মেটেরিয়াল বিকাম আনট্যাঙ্গেলড, মানে ওপেন হয়ে যায় ডিউরিং দ্য প্রোফেজ অফ ক্রোমাটিন কন্ডেনসেশন। তারপর বলছে দ্য সেন্ট্রিওল হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেট ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ। তাহলে আমাদের প্রশ্ন থাকতেই পারে যে সেন্ট্রিওল ডুপ্লিকেটস ডিউরিং দ্য ফেজ, এস ফেজ, এম ফেজ, এরকমভাবে 4টে তোমাকে ইন্টারফেজের G1 ফেজ, G2 ফেজ, এম ফেজ করে দিয়ে দিল। তো এখানে পরিষ্কার যে ভালো করে লাইন তুলে পড়বে সেখানেই দেখো সে বুঝতে পারবে, দ্য সেন্ট্রিওল হুইচ হ্যাড আন্ডারগন duplication during S phase of interphase, during S phase of interphase duplication of centriole take place. এবার বলছে কি now begins to move towards the opposite poles of the সেল। এবার এম ফেজে কী প্রোফেজে কী হবে না G1S G2M, এটা হয়ে ইন্টারফেজ হয়ে গেল। এবার ওই এস ফেজে কী হয়েছে, সেন্ট্রিওলটা ডিভাইড হয়েছে। এবার সেন্ট্রিওল এস ফেজে ডিভিশনের পর যে প্রোফেজ এসছে, প্রোফেজে আমরা দেখব একটা সেলের দুটো এন্ডে এবার কি হচ্ছে সেন্ট্রিওলের মুভমেন্ট শুরু হয়েছে। তাহলে বোঝা গেল সেন্ট্রিওলের ডিভিশনটা হয় এস ফেজে এবং সেন্ট্রিওলের পোলার মুভমেন্ট হয়
প্রোফেজে। এটা এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। দেন কি বলছে, নাও বিগিনস টু মুভ টুয়ার্ডস দ্য অপোজিট পোলস অফ দ্য সেল, দ্য কমপ্লিশন অফ প্রোফেজ ক্যান দাস বি মার্কড বাই দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ইভেন্টস। কী কী ক্যারেক্টারিস্টিক ইভেন্টসগুলো বলছে, ফার্স্টে দেখো বলা হচ্ছে ক্রোমোজোমাল মেটেরিয়াল কনডেন্সড টু ফর্ম কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোমস, মানে ক্রোমোজোমাল মেটেরিয়ালটা কনডেন্সড হবে। দেন কি বলছে, ক্রোমোজোমস আর সিন টু বি কম্পোজড অফ টু ক্রোমাটিডস অ্যাটাচ টুগেদার অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার। আমরা কি দেখব না, ক্রোমোজোমের এরকম একটা স্ট্রাকচার চলে এসেছে, যেটাকে আমরা জানি মিডিলে সেন্ট্রোমিয়ার থাকবে এবং ক্রোমোজোম তৈরি হবে। নেক্সট কি বলছে, ইনিশিয়েশন অফ দ্য অ্যাসেম্বলি অফ মাইটোটিক স্পিন্ডেল, মানে ধীরে ধীরে দেখা যাবে যে মাইটোটিক স্পিন্ডেল ফাইবারসগুলোর অ্যাসোসিয়েশন হওয়া স্টার্ট হচ্ছে। ঠিক আছে, স্পিন্ডেল দ্য মাইক্রোটিউবুলস, মানে এগুলো হচ্ছে মাইক্রোটিউবুলস, দ্য প্রোটিনেশিয়াস কম্পোনেন্টস অফ দ্য সেল সাইটোপ্লাজম হেল্প ইন দ্য প্রসেস, মানে সাইটোপ্লাজমের যে প্রোটিন কম্পোনেন্টসগুলো ছিল সেগুলো মাইক্রোটিউবুলস প্রোটিন ফর্মেশনে হেল্প করছে। তো মাইক্রোটিউবুলস তৈরি হবে, ক্রোমোজোমাল কন্ডেনসেশন হবে, আর সেন্ট্রিওল দুটো পোলার রিজিয়নে মুভ করবে, এটা আমরা জানলাম। আর কি না, সেন্ট্রিওলের ডিভিশন হয়ে গেছিলো এস ফেজে। আশা করি বোঝা গেল। এরপরে আমাদের কি কি ইনফরমেশানস দেখো পাওয়া যাচ্ছে। দেন বলছে যে সেলস অ্যাট দ্য এন্ড অফ প্রোফেজ সে কী করবে, ওয়েন ভিউড আন্ডার দ্য মাইক্রোস্কোপ ডু নট শো গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিওলাস অ্যান্ড দ্য নিউক্লিয়ার এনভেলপ, মানে প্রোফেজের শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখব সেল অর্গানেলসগুলো বা কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাওয়া শুরু করেছে, মানে সেগুলোর আর প্রেজেন্স আমরা পাবো না। নেক্সট চলে আসছে মেটাফেজ। মেটাফেজে কি বলা হচ্ছে, মেটাফেজে দেখো বলছে যা কমপ্লিট disintegration of the nuclear envelope marks the start of the second phase of mitosis, মানে মাইটোসিসের সেকেন্ড ফেজটা শুরু হয়েছে আমরা বুঝবো কি করে না, যখন দেখব যে এই আর লেট প্রোফেজের পরে দেখো এই যে মাইটোসিসের সেকেন্ড স্টেজ যে শুরু হয়েছে সেটা কি করে বুঝবো না, এখানে আমরা দেখব যেটা পুরোটাই নিউক্লিয়ার এনভেলপ যে পোর্শনটা আছে ওটা ধীরে ধীরে ডিজেনারেট করে গেছে কমপ্লিটলি, সেটাই এখানে পড়লো। দেন তো আমাদের কি বলা হচ্ছে, ফেজ অফ মাইটোসিস হেন্স দ্য ক্রোমোজোম আর স্প্রেড থ্রু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল, তাহলে সাইটোপ্লাজমে বেরিয়ে চলে এসছে ক্রোমোজোমটা। বাই দিস স্টেজ কন্ডেনসেশন অফ ক্রোমোজোম ইজ কমপ্লিটেড, মানে এম ফেজে আসার সময় কন্ডেনসেশন ক্রোমোজোমের কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দে ক্যান বি অবজার্ভড ক্লিয়ারলি আন্ডার মাইক্রোস্কোপ, আমরা সবচেয়ে ভালো মাইক্রোস্কোপে ক্রোমোজোম দেখতে পাই এম ফেজে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে, মনে রাখবে। Then is the stage at which morphology of chromosomes is most easily studied, মানে কোনটা মেটাসেন্ট্রিক, কোনটা সাবমেটাসেন্ট্রিক, কোনটা অ্যাক্টোসেন্ট্রিক, কোনটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আমরা কিন্তু মেটাফেজ দেখে বুঝতে পারবো। আর কি বলছে, অ্যাট দিস স্টেজ মেটাফেজ ক্রোমোজোম ইজ মেড আপ অফ টু সিস্টার ক্রোমাটিডস হুইচ আর হেল্ড টুগেদার বাই দ্য সেন্ট্রোমিয়ার। এর আগেই আমি যে পিকচারটা দেখালাম যে এরকম একটা ক্রোমোজোম থাকবে, এই ক্রোমোজোমের মিডিলে থাকবে হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা একটা ডিস্ক লাইক স্ট্রাকচার, দুদিক থেকে ডিস্ক থাকবে, ওই ডিস্কটাকে দেখো আমরা বলবো হচ্ছে কাইনেটোকোর, এই যে স্ট্রাকচার কল্ড কাইনেটোকোর। দি স্ট্রাকচার সার্ভ অ্যাজ দ্য সাইটস অফ অ্যাটাচমেন্ট অফ স্পিন্ডল ফাইবার, কেন না এই যে এখানে যে এই যে কাইনেটোকোরটা হলো এটা কি করবে না এরমভাবে দুদিক থেকে স্পিন্ডলসগুলোকে অ্যাটাচ করে রাখতে হেল্প করবে, তো স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্টে হেল্প করবে। আর কি বলছে, টু দ্য ক্রোমোজোম দ্যাট মুভ ইনটু দ্য পজিশন অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল, একদম সেলের সেন্টারে ঠিকঠাকভাবে ক্রোমোজোমকে আটকে রাখতে সাহায্য করবে। আর কি না, হেন্স দ্য মেটাফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই অল দ্য ক্রোমোজোমস কামিং টু লাই অ্যাট দ্য ইকুইটোরিয়াল রিজিয়ন উইথ ওয়ান chromatids of each chromosome connected by its kinetochore to spindle fiber to form one pole and its sister chromatids connected by its kinetochore to spindle fibers from দ্য অপোজিট পোল, মানে এখানে যদি আমরা এই পিকচারটা দেখি তাহলে বুঝতে পারবো যে একটা ক্রোমোজোম কি হয়েছে, ওর কাইনেটোকোর দিয়ে একটা পোলের সঙ্গে ক্রোমাটিডের সাথে অ্যাটাচ আছে, আরেকটা ক্রোমাটিড কি হয়েছে ওর অপোজিট পোলটার সাথে কাইনেটোকোর দিয়ে অ্যাটাচ আছে, তো এই স্ট্রাকচারটা তৈরিতে হেল্প করছে স্পিন্ডল ফাইবারের। আর কি বলছে, হেন্স দ্য মেটাফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ক্রোমোজোম কামিং, ওটা তো বললাম, তাহলে ইকুইটোরিয়াল প্লেনে পুরোটা অ্যারেঞ্জড হবে, এবং তাহলে কি হচ্ছে দ্য প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ দ্য ক্রোমোজোম
at the metaphase is referred to as metaphase plate. The key features of metaphase are spindle fibers attached to kinetochore of the chromosome, আমরা পড়লাম। আর কি না, chromosomes are moved to spindle equator and get aligned along the metaphase plate through spindle fiber to both poles। মানে এই যে পিকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ইকুইটোরিয়াল প্লেনে খুব সুন্দরভাবে অ্যালাইন্ড হয়েছে। তো এই ব্যাপারটা আমরা মেটাফেজে পাবো। দেন চলে আসি অ্যানাফেজে। অ্যানাফেজে দেখো কি বলছে, অ্যাট দ্য অনসেট অফ অ্যানাফেজ each chromosome arranged at the metaphase plate is split simultaneously and the two daughter chromatids now referred to as chromosomes of the future daughter nuclei। মানে এর মাঝখান থেকে ভাগ হতে থাকে এবং দুটো পোলের দিকে কি হচ্ছে, মুভমেন্ট হওয়া শুরু হয়। কেন না, এই মাইক্রোটিউবিউলসগুলো ডিহাইড্রেশন হচ্ছে, ডিপলিমারাইজেশন হচ্ছে, পলিমার রিলিজ হয়ে গিয়ে ওদের লেন্থ কমে গিয়ে দুদিকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, দুদিকে টান পড়ছে, যার জন্য ওরা আলাদা হয়ে ছেড়ে যাওয়া শুরু করছে। এটাই বলা হলো যে বিগিন টু দেয়ার মাইগ্রেশন টুয়ার্ডস দ্য অপোজিট পোলস অ্যাজ ইচ ক্রোমোজোম মুভ away from the equatorial plate, the centromere of each chromosome is towards the pole and hence at the leading edge, with the arms of chromosome trailing behind. Thus anaphase stage characterized by এই যে পিকচারটা দেখো আমরা দেখছি বাই দ্য ফলোয়িং ভিউজ। কীরকম হয়েছে, এই যে দুদিকে চলে গেছে, দুদিকে সেন্ট্রোমিয়ার, এখানে সেন্ট্রিওলস ছিল, আর এক একটা করে ক্রোমাটিড দেখো সেপারেট হয়ে দুটো সাইডে চলে এসেছে, একটা উপর দিকে যাচ্ছে, একটা নিচের দিকে টানা হচ্ছে। তো তাহলে আমরা কি বুঝলাম, কি কি ক্যারেক্টার পেলাম না, সেন্ট্রোমিয়ার্সগুলো স্প্লিট হয়েছে, কেন ক্রোমোজোম সেপারেশন হয়েছে, আর ক্রোমাটিডসগুলো কি হয়েছে, অপোজিট পোলে দেখো একটা এদিকে একটা নিচের দিকে চলে এসেছে। দেন আমরা যদি টেলোফেজ পড়ি, টেলোফেজে কি বলা হচ্ছে না, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইনাল স্টেজ অফ মাইটোসিস, দ্যাট ইজ টেলোফেজ, দ্য ক্রোমোজোমস দ্যাট হ্যাভ রিচড দেয়ার রেসপেক্টিভ পোলস ডিকন্ডেন্সড অ্যান্ড লুজ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। মানে এই যে ক্রোমোজোমের মতন স্ট্রাকচার হয়েছিল, সেখান থেকে যে আমরা ক্রোমাটিড লাইক স্ট্রাকচার পাচ্ছিলাম, সেটা কিন্তু ডিকন্ডেন্সড হয়ে ওরা কি হয় না, আবার ইন্টারফেসে যেরকম কয়েলিং ফর্মে থাকে, প্রথমে সেখানে কভার হয়ে যায়, মানে সেটাতে কনভার্ট হয়ে যায়। তারপর কি হচ্ছে না, দ্য ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস ক্যান নো লঙ্গার বি সিন অ্যান্ড ক্রোমাটিন মেটেরিয়াল টেন্ডস টু কালেক্ট ইন দ্য মাস অফ টু পোলস। মানে এইগুলো দেখবো যেরকম ক্রোমাটিন হয়ে দুটো পোলে অ্যারেঞ্জ হয়ে গেছে। দিস স্টেজ which shows the following key events, কি না, chromosomes clusters at opposite spindle poles and their identity is lost, সেটাই আমরা পড়লাম। আর কি হবে, দেন দেখবো নিউক্লিয়ার এনভেলপ, দেখো রিঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার এনভেলপ, মানে যেটা চলে গেছিল সেটা আবার অ্যাপিয়ার হয়ে গেল। আর কি দেখবো না, নিউক্লিওলাস, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এগুলোর আবার ডিফর্মেশন হবে টেলোফেজ স্টেজে। আশা করি বোঝা গেল। এরপর আমরা পড়ব সাইটোকাইনেসিস। সেটা কীরকম, দেখো সাইটোকাইনেসিস বলছে কি যে মাইটোসিস অ্যাকমপ্লিশড not only the segregation of duplicate chromosome into the daughter nuclei, মানে ক্যারিওকাইনেসিসে কি হলো না, এখানে একটা সেলের মধ্যে দেখো দুটো নিউক্লি, এই একটা নিউক্লি, এই একটা নিউক্লি, কিন্তু সেলুলার লেয়ারটা বা একটাই রয়েছে, কিন্তু তাই সেটা চলবে না। এবার কি হবে না, দুটো সেপারেট এরকমভাবে সেল ডিভাইড হয়ে যেতে হবে। তো সেটাই হবে কার দ্বারা না, থ্রু সাইটোকাইনেসিস। সেটাই বলছে যে বাট দ্য সেল ইটসেলফ is divided into two daughter cells by a separate process called cytokinesis, at the end of which cell division is complete. In an animal cell, this is achieved by the appearance of furrow in the plasma membrane. The furrow gradually depends মানে কি না, এই যে এটা তো ধরো আমি পুরোটাকে যদি একটা কভারিং দেখি, তো মিডিলে কি হচ্ছে, একটা ফারো তৈরি হচ্ছে, এবার ফারোটা ধীরে ধীরে যত ডিপ হয় হতে হতে দুটো পুরো আলাদা হয়ে ছেড়ে চলে যায়। সেই ব্যাপারটাই এখানে বলছে যে আলটিমেটলি জয়েন্টস টু দ্য সেন্টার ডিভাইডিং দ্য সেল সাইটোপ্লাজম ইন্টু টু। প্ল্যান্ট সেলস হাউএভার আর এনক্লোজড বাই আ রিলেটিভ মেরিস্টেমেটিক একটা সেল ওয়াল থাকে, খুবই
tough টাইপের, therefore they undergo cytokinesis by different mechanism. In plant cells, wall formation starts in the center of the cell and grows on outwards to meet the existing lateral walls. মানে এটা যদি আমি প্ল্যান্ট অ্যানিমালসের জন্য দেখি, প্ল্যান্টের কী রকম হবে না, প্ল্যান্টের এরকম থিক ওয়াল থাকবে, দেন আমরা দেখব কি না এরকমভাবে এটা একটা সেল, এটা একটা সেল, তো মিডিলে কি হবে না, মিডিলে আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, মিডিলে আমরা দেখব একটা ফারো টাইপ তৈরি হচ্ছে, যেটাকে আমরা সেল প্লেট বলি, ওগুলো মেনলি গলগি বডিসগুলো জমে জমে তৈরি করে। তো ওটা কি হবে না, বাইরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে করতে ধীরে ধীরে দেখব বাইরের দিকে যেতে যেতে ওটা দুটো আলাদা সেপারেট সেল করে সাইটোকাইনেসিসটাকে কমপ্লিট করেছে। তো তাই জন্য এখানে কি হচ্ছে না, টুয়ার্ডস সেন্টার, এখানে দেখো ফোর্স অ্যাপ্লাই হবে আমার অ্যানিমাল সেলসের জন্য, আর প্ল্যান্ট সেলের জন্য সেন্টার থেকে পেরিফেরির দিকে ফোর্স অ্যাপ্লাই হবে সেল প্লেট ফর্মেশনের জন্য। বাই সেল প্লেট ফর্মেশন, এই যে এখানে দেখো পাচ্ছি যে আমরা প্ল্যান্টের জন্য পাবো সেল প্লেট ফর্মেশন, আর অ্যানিমালসের জন্য পাবো ক্লিভেজ। এই যে প্রসিডিওরটা সাইটোকাইনেসিস হওয়ার, সেটাকে আমরা ক্লিভেজ বলবো অ্যানিমালসের জন্য, প্ল্যান্টের জন্য বলবো হলো সেল প্লেট ফর্মেশন। সেখানে কি হয় না, অ্যাট দ্য টাইম অফ সাইটোপ্লাজমিক ডিভিশন অর্গানেলস মেনলি মাইটোকন্ড্রিয়া, গলগি, প্লাস্টিডস এগুলো দেখো বলছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আর এই যে তার আগে কি বলে হয়েছে, সেল প্লেটে কীভাবে তৈরি হচ্ছে না, মিডিল ল্যামেলা বিটুইন দ্য ওয়ালস অফ টু অ্যাডজাসেন্ট সেল, মিডিল ল্যামেলাটাকে এখানে গ্রো করে দেবে, বোঝা গেল। দেন বলছে ইন সাম অর্গানেলস ক্যারিওকাইনেসিস ইজ নট ফলোড বাই সাইটোকাইনেসিস অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন অ্যারাইজেস লিডিং টু দ্য ফর্মেশন অফ সিনসাইটিয়াম। আশা করি এই জায়গাটা তোমরা বুঝলে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে আমাদেরকে বলা হচ্ছে কি যে সিনসাইটিয়াম তৈরি হবে কীরকম না, ধরো দেখা গেল একটা সেল, সেখানে দুটো নিউক্লি তৈরি হয়েছে, এবার ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, মানে ক্যারিওকাইনেসিস হওয়ার কথা ছিল, কিন্তু ক্যারিওকাইনেসিস না হয়েই দেখলাম এই সেলটাও আবার ডিভাইড হচ্ছে, এই সেলটাও আবার ডিভাইড হচ্ছে। তার মানে কি একটা সেল সেটা মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশনে থাকবে, এবং সেইটাকেই আমরা এখানে বলবো হচ্ছে সিনসাইটিয়াম। তো সিনসাইটিয়াম বলবো, যেটা দেখবে আমরা অনেক সময় ফাঙ্গাসের ক্ষেত্রে পাই, ঠিক আছে, বা এক্সাম্পল দেখো এনসিইআরটিতে যেটা বলছে লিকুইড এন্ডোস্পার্ম অফ কোকোনাট, মানে যেখানে সেলুলার ডিভিশনটা হয় না, শুধু সাইটোপ্লাজমিক ডিভিশনটা হয়, তো এগুলোর এক্সাম্পল আমরা পাবো হলো সিনসাইটিয়ামের মধ্যে, মানে সেগুলো সেই টাইপের সেল ডিভিশনটাকে বলবো যে সেলগুলো ফর্ম করছে মাল্টি সেলুলার স্টেজে। নেক্সট এর পরের পোর্শনটাতে আমরা পড়বো হচ্ছে মাইটোসিসের সিগনিফিক্যান্স কী ছিল, কি বলা হচ্ছে না, মাইটোসিস অর ইকুয়েশনাল ডিভিশন ইজ usually restricted to the diploid cells only. However, in some lower plants and in some social insects, haploid cells also divide by mitotic division. কি কেন এসেনশিয়াল না, দেখো বলছে লাইফ অফ অর্গানিজমস, কেন কি না আমরা মাইটোসিস সেল ডিভিশনে দেখো বলছে যে প্রোডাকশন অফ ডিপ্লয়েড ডটার সেলস উইথ আইডেন্টিক্যাল জেনেটিক কম্পোনেন্টস, একদম আইডেন্টিক্যাল মানে কি না যেরকম প্যারেন্টাল সেল ছিল সেই রকমই ডটার সেল এখানে আমরা পাবো। সেল গ্রোথ এটা আমাদের ডিপেন্ড করছে, আর কি বলছে যে কতক্ষণ মাইটোসিস সেল ডিভিশন হবে সেটা দেখো এখানে বলছে কিসের উপর নির্ভর করবে, এখানে বলছে সেল গ্রোথ রেজাল্টস ইন disturbing the ratio between the nucleus and cytoplasm, মানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমিক রেশিও ডিপেন্ড করছে যে একটা সেল কখন সিগন্যাল পাবে যে এবার ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে সাইটোকাইনেসিস হবে। কেন সাইটোপ্লাজম যদি প্রচুর হয়ে যায় তো সে মানে সাইটোপ্লাজমের রেশিওতে নিউক্লিয়াসের অ্যামাউন্ট যদি প্রচুর বেশি হয়ে যায় তখন সেল ডিভাইড করতে বাধ্য, সেই কনসেপ্টটাও পর্যন্ত দেখো এখানে কিন্তু এনসিইআরটি তুলে ধরেছে। আর কি বলা হচ্ছে না, it therefore becomes essential for the cell to divide to restore the nucleocytoplasm ratio. A very significant contribution of mitosis is cell repairing. যে কোনো সময় কোনো সেলের যদি রিপেয়ারের দরকার পড়ে তো এটা খুবই ইম্পর্টেন্ট। The cells of the upper layer of the epidermis, cells of lining of the gut and blood cells are being
কনস্ট্যান্টলি রিপ্লেসড। ঠিক আছে, বারবার আমরা সব সেলের একটা ডেথ টাইম পড়ি, আরবিসির 120 ডেজ পড়ছি যে ওর টাইম পিরিয়ড কতদিন বাঁচতে পারে। তার মানে কি ন্যাচারালি কোনো একটা সেল তৈরি হবে এবং ওটা ধীরে ধীরে আবার ডিস্ট্রয় হবে এবং আবার নতুন তৈরি হবে, এটাই সেল সাইকেলের নিয়ম। আর কি বলছে, মাইটোটিক ডিভিশন ইজ দ্য মেরিস্টেমেটিক টিস্যুসে হয় দ্য এপিকাল অ্যান্ড ল্যাটারাল ক্যাম্বিয়াম। ইন কেস অফ প্ল্যান্টস রেজাল্ট আ কন্টিনিউয়াস গ্রোথ অফ প্ল্যান্টস থ্রু আউট দ্য লাইফ, তাদের টোটাল লাইফে থ্রুআউট দ্য লাইফ আমরা প্ল্যান্টের গ্রোথ পাই। এটা বোঝা গেল মাইটোসিসের কনসেপ্ট আশা করি। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মিওসিস, সবসময় পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা এই চ্যাপ্টারে আর কিছু পড়ি না পড়ি মিওসিসের প্রোফেজ স্টেজ অবশ্যই পড়ে যাব, কেন ওটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটাই চলো আমরা এবার শুরু করি পড়া। কি বলছে না, দ্য প্রোডাকশন অফ অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনক্লুডস দ্য ফিউশন অফ টু গ্যামেটস, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটসের যে ফিউশন হবে সেটার জন্য যে প্রোডাকশান, এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের যে প্রোডাকশান হবে, সেই হ্যাপ্লয়েড যে সেলস তৈরি হবে তার জন্য আমাদের কি লাগবে, মিওসিস সেল ডিভিশন লাগবে। তাহলে স্পেশালাইজড ডিপ্লয়েড সেলস থেকে মিওসিস তৈরি হবে, সেল ডিভিশন হবে। সেটাকে কি বলা হচ্ছে, দি স্পেশালাইজড কাইন্ড অফ সেল ডিভিশন দ্যাট রিডিউসেস দ্য ক্রোমোজোম নাম্বার বাই হাফ রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ডটার সেল। দিস কাইন্ড অফ ডিভিশন ইজ কল্ড অ্যাজ মিওসিস। বোঝা গেল, তাহলে 2n ছিলে, 2n সেল থেকে হ্যাপ্লয়েড n হয়ে কি হবে না, বিভিন্ন জার্ম সেলসে এই ডিভিশনটা হবে, হয়ে মেল গ্যামেট ফিমেল গ্যামেট এগুলো তৈরি করবে। আর কি বলা হচ্ছে, মিওসিস এনশিওর দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ in the cell cycle life cycle of sexually reproducing organisms, whereas fertilization restore the diploid phase। তাহলে হ্যাপ্লয়েড এর সেল ডিভিশনটা হচ্ছে মিওসিসের মাধ্যমে, আবার ফার্টিলাইজেশন হয়ে আমরা জানি যে 2n কন্ডিশনটা রিস্টোর হচ্ছে। এবার কি বলছে, উই কাম অ্যাক্রস মিওসিস ডিউরিং গ্যামেটোজেনেসিস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। তাহলে আমরা কি করব, না এখানে বলা হচ্ছে যে মিওসিস যখন আমরা গ্যামেটোজেনেসিসে পড়ছি প্ল্যান্টস বা অ্যানিমেলসের জন্য, তো এটা লিড করছে কিসের জন্য না, ফর্মেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেটস, যে হ্যাপ্লয়েড গ্যামেট যাতে তৈরি হতে পারে। তো এবার দেখো বলা হচ্ছে দ্য কি ফিচার্স অফ মিওসিস আর অ্যাজ ফলোস, মানে মিওসিসের কি ফিচার্সগুলো কী কী। ফার্স্টেই বলা হচ্ছে কি না, মিওসিস ইনভলভস টু সিকুয়েন্সিয়াল সাইকেল of nuclear and cell division called meiosis 1 and meiosis 2, but only a single cell cycle of DNA replication। তাহলে এখানে কি বলা হলো না, মিওসিস সেল ডিভিশন দুটো স্টেপে হবে, মিওসিস 1 হবে, মিওসিস 2 হবে, কিন্তু দেখো বলছে যে একটাই সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন হবে, মানে দুবার ডিভিশন হবে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে একবার। তার মানে বোঝা যাচ্ছে যে ডিএনএ কন্টেন্টটা হাফ হয়ে যাচ্ছে। দেন কি বলছে, Meiosis 1 is initiated after the parental chromosome have replicated to produce identical sister chromatids at S phase, মানে identical sister chromatid S phase এ তৈরি হয়ে যাওয়ার পর মিওসিস 1টা হয়। দেন বলছে মিওসিস ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস অ্যান্ড রিকম্বিনেশন বিটুইন দেম। খুবই ইম্পর্টেন্ট, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম মানে দুটো প্যারেন্ট, তো একটা মেল প্যারেন্ট একজন ফিমেল প্যারেন্ট, তো দুটো ডিফারেন্ট প্যারেন্টের যে সেম ক্রোমোজোম পেয়ারটা দুজনের থেকে আসছে, তারা মিলে আমাদের বডির যে দুটো পেয়ার অফ ক্রোমোজোম, যে কোনো ডিপ্লয়েডের যে দুটো পেয়ার অফ ক্রোমোজোম একসঙ্গে থাকছে, সেগুলোকে আমরা হোমোলোগাস পেয়ারিং অফ ক্রোমোজোমস বলি। আর তাদের মধ্যে যে নতুন রিকম্বিনেশনটা ক্রসিং ওভারের জন্য তৈরি হচ্ছে, সেই টার্মটা ইউজ করতে আমরা বলি হচ্ছে রিকম্বিনেশন। দেন দেখো বলছে 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ মিওসিস 2। মিওসিস 2 কমপ্লিট হলে আমরা দেখব 4খানা হ্যাপ্লয়েড সেল তৈরি হয়েছে। আর কি না, মিওটিক ইভেন্টস ক্যান বি গ্রুপড আন্ডার দ্য ফলোয়িং ফেজেস। সেগুলো কি কি দেখো এখানে বলা হচ্ছে যে আমরা দেখব মিওসিস 1 এবং মিওসিস 2 দুটো হয়, তার প্রত্যেকটারই 1 2 3 4 করে এরকম 4টে করে গ্রুপ পাবো। দেন আমরা পড়ব প্রথমে মিওসিস 1, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের নিটের জন্য বা জেনপাস
যে কোনো 11-12 বেসিসের কম্পিটিটিভ এক্সামের জন্য। প্রথমে দেখো কি বলা হচ্ছে, একদম প্রথমে শুরু করছে প্রোফেজ 1 দিয়ে। কি বলা হলো না, প্রোফেজ অফ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন ইজ টিপিক্যালি লংড অ্যান্ড মোর কমপ্লেক্স হোয়েন কম্পেয়ার টু প্রোফেজ অফ মাইটোসিস। আমরা মাইটোসিসও প্রোফেজ স্টেজ পড়েছি, কিন্তু মিওসিসের এই প্রোফেজ 1 অনেক বেশি কমপ্লেক্স। কেন না বলছে দেখো এটা আবার ফার্দার সাবডিভাইডেড আছে বেশ কয়েকটা ফেজে। সেগুলো কি কি, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমরা সিকোয়েন্সটা ঠিক পরপর এই 5টা এরমভাবেই কিন্তু মনে রাখতে হবে। লেপটোটিন স্টেজে কি হচ্ছে দেখো, বলছে দ্য ক্রোমোজোম বিকামস গ্র্যাজুয়ালি ভিজিবল আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ, যেটা প্রোফেজে হওয়ার কথা। তারপর বলা হচ্ছে কম্প্যাকশন অফ ক্রোমোজোম কন্টিনিউস থ্রু আউট দ্য লেপটোটিন। দেন বলছে কি দিস ইজ ফলোড বাই দ্য সেকেন্ড স্টেপ অফ প্রোফেজ দ্যাট ইজ কল্ড জাইগোটিন। ঠিক আছে, ডিউরিং দিস স্টেজ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং টুগেদার অ্যান্ড দিস প্রসেস ইজ অ্যাসোসিয়েটেড কল্ড দ্য সাইন্যাপসিস। মানে আমরা দেখব হোমোলোগাস ক্রোমোজোমসগুলোর অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, এবং হোমোলোগাস ক্রোমোজোমের এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি হলো সেটাকে আমরা বলবো হচ্ছে সাইন্যাপসিস। তাহলে আমাদের প্রশ্ন থাকে সাইন্যাপসিস কোন স্টেজে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম না, সাইন্যাপসিসের ফর্মেশন হয় জাইগোটিনে। ঠিক আছে, তারপর কি বলছে সাচ পেয়ার্ড ক্রোমোজোমস আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। এই যে সাইন্যাপসিসের যে পেয়ারিংটা হলো, যে যাদের মধ্যে পেয়ারিং হয় সেই ক্রোমোজোমের একটা পার্ট আসছে ফাদার থেকে, একটা আসছে মাদার থেকে, তো তাহলে এই পেয়ারিংটাকে আমরা বলছি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। দেন বলছে ইলেকট্রন মাইক্রোগ্রাফস অফ দিস স্টেজ indicate that chromosome synapsis is accompanied by the formation of complex structure called synaptonymal complex. খুবই ইম্পর্টেন্ট পার্ট। কি বলা হলো যে এখানে বলছে দেখো এই যে সাইন্যাপসটা তৈরি হলো, সেই সাইন্যাপসটা তৈরি করার জন্য মিডিলে কিছু প্রোটিন দরকার পড়ে, যারা এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে একসঙ্গে আটকে রাখবে। যারা আটকে রাখবে সেই প্রোটিন কমপ্লেক্সটাকে আমরা বলবো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কি করে বলছে দ্য কমপ্লেক্স ফর্মড বাই এ পেয়ার অফ সাইন্যাপসড হোমোলোগাস ক্রোমোজোম ইজ কল্ড বাইভ্যালেন্ট। এই হোমোলোগাস ক্রোমোজোমের যে স্টেজটা তৈরি করলো তাকে আমরা বাইভ্যালেন্ট বলছি। আর টেট্রাট কেন বলবো না, প্রত্যেকটা ক্রোমোজোমের কটা করে ক্রোমাটিড আছে, দুটো করে ক্রোমাটিড আছে। এরকম দুটো হোমোলোগাস ক্রোমোজোম মিলে ওর মিডিলে সাইন্যাপসটা তৈরি হয়েছে, তাকে আটকে রেখেছে এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। তাই জন্য দুটো একসঙ্গে যদি বলি ক্রোমোজোম হিসাবে তাহলে বাইভ্যালেন্ট, আর যদি আমরা ওটাকে 4টে ক্রোমাটিড নিয়ে দেখি তো সেক্ষেত্রে দেখো আমরা টেট্রাট কন্ডিশনও পাবো। দেন এখানে বলা হচ্ছে যে হাউএভার these are more clearly visible at the next stage. তো কি বলা হলো না, the first two stage of prophase 1 are relatively short lived compared to the next stage, that is the প্যাকাইটিন। প্যাকাইটিনে কি হয়, during this stage bivalent chromosomes now clearly appear as tetrad. This stage characterized by the appearance of recombination nodules। মানে কি হয় না, কোথায় কোথায় এই যে ধরো দুটো করে ক্রোমোজোম আছে, দুটো পেয়ার যে হোমোলোগাস ক্রোমোজোম আছে, তো তার মধ্যে এই যে রিকম্বিনেশন হবে, কোথায় কোথায় রিকম্বিনেশন হবে সেই পোর্শনটাকে আমরা বলি হলো রিকম্বিনেশন নোডিউলস। তাহলে রিকম্বিনেশন নোডিউলস আমরা কোন স্টেজে দেখতে পেলাম, খুব ইম্পর্টেন্ট। তাহলে লেপটোটিন, জাইগোটিন হয়ে গেল, এবার প্যাকাইটিন স্টেজ এসেছে। প্যাকাইটিন স্টেজে দেখো আমাদের বলছে যে এই যে ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নোডিউলস। তাহলে কোশ্চেন্স থাকে রিকম্বিনেশন নোডিউলস ইজ ফাউন্ড ইন দ্য স্টেজ অফ, তাহলে আমরা প্যাকাইটিনে পেলাম। দেন বলা হচ্ছে ক্রসিং ওভার হবে এবার, দেন ননস বিটুইন কাদের মধ্যে ক্রসিং ওভার হবে না, ক্রসিং ওভার অকার্স বিটুইন the homologous chromosomes. Crossing over is the exchange of genetic material between two homologous chromosomes. Crossing over কাদের মধ্যে হবে, এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম। আর হোমোলোগাস ক্রোমোজোমটা কি তোমাদের বললাম, এবার এই হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। আশা করি বোঝা গেল। অপশানে কি কি থাকবে, ক্রসিং ওভার অকার্স বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড দেয়ার নন সিস্টার ক্রোমাটিডস অ্যান্ড হোমোলোগাস ক্রোমোজোম। দেন বলা হচ্ছে ক্রসিং ওভার ইজ অলসো অ্যান এনজাইম মিডিয়েটেড প্রসেস। তার মানে অবশ্যই ক্রসিং ওভার হওয়ার জন্য একটা এনজাইম লাগবে, সেই এনজাইমটার নাম কি, খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে রিকম্বিনেজ।
এই রিকম্বিনেন্স এনজাইমটা কী করবে, ক্রসিং ওভার হতে সাহায্য করবে। দেন বলছে ক্রসিং ওভার লিডস টু দ্য রিকম্বিনেশন বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস is completed by the end of প্যাকাইটিন, লিভিং দ্য ক্রোমোজোমস লিঙ্কড অ্যাট দ্য সাইট অফ ক্রসিং ওভার। এবার কি হলো, তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তাহলে ক্রসিং ওভার শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে প্যাকাইটিন স্টেজে। প্যাকাইটিন স্টেজেই আমরা দেখছি ক্রসিং ওভার হচ্ছে, রিকম্বিনেন্স এনজাইম কাজ করছে। ক্রসিং ওভার হচ্ছে কার মধ্যে, না হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। আর কিসের মাধ্যমে, রিকম্বিনেশন নোডিউলস তৈরি হচ্ছে। এটা হয়ে গেল, তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন হয়ে গেছে। এরপর বলছে দেখো দ্য বিগিনিং অফ ডিপ্লোটিন, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন কমপ্লিট, তাহলে ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এবার বলছে ডিপ্লোটিনের যে বিগিনিং হবে সেটা কী করে রেকগনাইজ হবে, না বাই দ্য ডিসলিউশন অফ দ্য সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সটা তৈরি হয়েছিল দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে এক কাছে জয়েন করে রাখার জন্য বা আটকে রাখার জন্য, সেটা ধীরে ধীরে ডিজলভ হয়ে যাবে। তখন আমরা বুঝবো যে ক্রসিং ওভার কমপ্লিট হয়ে গেছে, এবার সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ব্রেক করছে। অ্যান্ড দ্য টেন্ডেন্সি অফ দ্য রিকম্বাইন্ড হোমোলোগাস ক্রোমোজোম অফ দ্য bivalent to separate from each other except at the site of crossing over। কি বললো, না দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম ছিল ওরা ধীরে ধীরে দূরে যাওয়া শুরু করবে, শুধু কি করবে, যে পোর্শনটায় ধরো ক্রসিং ওভার ধরো এখানটায় হয়েছে, তো তাহলে কি দেখা যাবে যে ক্রসিং ওভার পোর্শনটায় ছাড়া ওরা কি করছে, বাকি জায়গাটায় কিন্তু দূরে যাওয়া শুরু করছে। তো এই যে পোর্শনটাতে ওরা অ্যাটাচ হয়ে থাকছে সেখানটায় বলা হবে কি, না এক্সেপ্ট একটা স্ট্রাকচার তৈরি হয়ে ওখানটায় আটকে থাকবে, যেটাকে আমরা বলবো হচ্ছে কায়াজমাটা। In oocytes of some vertebrates, diplotin can last for months or years। তাদের কি হয়, ভ্যারাবিলিটি থাকে, তো মান্থস বা ইয়ার্স পর্যন্ত oocyte ওই স্টেজেই থেকে যায়। ফার্টিলাইজেশন যখন হবে তখন এর পরের স্টেজটা আমরা দেখতে পাবো। বোঝা গেল। তাহলে এবার বলছে ফাইনাল স্টেজটা কি, ডায়াকাইনেসিস। তাহলে কি বললো, না দ্য ফাইনাল স্টেজ অফ মিওটিক প্রোফেজ 1 ইজ ডায়াকাইনেসিস। This is marked by the terminalization of chiasma। তখন দেখবো chiasmaটাও ধীরে ধীরে সরে যাচ্ছে। During this phase, the chromosomes are fully condensed and the mitotic spindle is assembled to prepare the homologous chromosomes for separation. By the end of the diakinesis, the nucleolus disappears and the nuclear envelope also breaks down। তারপর কি বলছে, ডায়াকাইনেসিস রিপ্রেজেন্ট দ্য ট্রানজিশন অফ মেটাফেজ। তো এবার যেই ডায়াকাইনেসিস শেষ হলো, এবার কি হবে, না প্রোফেজ থেকে মেটাফেজে কনভার্ট হয়ে যাবে, মানে এবার মেটাফেজ চালু হবে। তো মেটাফেজ 1-এ কি বলছে, দ্য বাইভ্যালেন্ট ক্রোমোজোমস অ্যালাইন অন দ্য ইকুইটোরিয়াল প্লেন, the microtubules from the opposite poles of the spindle attached to the pair of homologous chromosomes। ঠিক যেরকমটা আমরা মাইটোসিসের জন্য পড়ে এলাম। এখানে দেখো পরপর স্টেপসগুলো একটু শো করা আছে। এই যে এখানে প্রোফেজ 1 হলো, এখানে দেখো স্পিন্ডিল তৈরি হয়ে মেটাফেজ 1 দেখছি, অলরেডি ক্রসিং ওভার হয়ে গিয়ে এগুলো সব রিকম্বিনেন্ট ক্রোমোজোমসগুলো আমরা পেলাম। এবার এখানে টেলোফেজ 1-এ দুটো সেল তৈরি হয়েছে। তারপরে 2-তে দেখবো কি, মিওসিস 2-তে আবার এখানেও দুটো করে সেল হবে। আলটিমেটলি আমরা দেখব যে 4টে করে অপত্য কোষ বা ডটার সেল তৈরি হয়েছে। নেক্সট পড়ি আমরা অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এ কি বলা হচ্ছে, দ্য হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট while chromatids remain associated with their centromeres, যেটা আমরা অলরেডি অ্যানাফেজে যেটা হওয়ার কথা পড়েছি আমরা। আর একদম লাস্টে দেখো বলা হচ্ছে যে টেলোফেজ 1, সেখানে বলছে যা নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার, যেটা আমরা প্রথমে আগে মাইটোসিস সেল ডিভিশনেও পড়েছি যে নিউক্লিয়ার মেমব্রেন ওগুলো সব রিঅ্যাপিয়ার্স করবে, ভেতরে ক্রোমাটিনগুলো কনডেন্সড হবে। আর কি বলছে, অলদো ইন মেনি কেস অফ the chromosomes do not undergo some dispersion, they do not reach the extremely extent যে পোর্শনটা একদম লাস্ট পোর্শনে পৌঁছায় না। তো এবার বলছে দ্য স্টেজ বিটুইন দ্য টু নিউক্লিয়ার ডিভিশন ইজ কল্ড দ্য ইন্টারকাইনেসিস। আমরা আগেরটা যেমন মাইটোসিসের সময় সাইটোকাইনেসিস বলছিলাম, এখানে আমরা কি বলবো, দুটো মিওসিস 1 আর মিওসিস 2 হয়। তো মিওসিস 1 আর মিওসিস 2 মিওটিক ডিভিশনের মিডিলের যে স্টেজটা তাকে দেখো বলা হচ্ছে ইন্টারকাইনেসিস, অ্যান্ড জেনারেলি শর্ট লিভড, মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর কি বলছে, না ইন্টারকাইনেসিস ইজ
followed by prophase 2, a much simpler প্রোফেজ দেন দ্য প্রোফেজ 1। প্রোফেজ 2টা অনেক সিম্পল হয় প্রোফেজ 1-এর থেকে। তাহলে এবার মানে প্রোফেজ 1-এর থেকে, তো সেটাই এখানে বলবো যে প্রোফেজ 2টা কার পার্ট, তার মানে মিওসিস 2-এর পার্ট। সেখানে প্রোফেজ 2-তে কী বলা হচ্ছে না, মিওসিস 2 ইজ ইনিশিয়েটেড ইমিডিয়েটলি আফটার দ্য সাইটোকাইনেসিস ইউজুয়ালি বিফোর দ্য ক্রোমোজোম হ্যাভ ফুললি ইলংগেটেড, মানে পুরো ইলংগেটেড হয়ে একদম টোমাটিনের মতন হবার আগে এটা শুরু হয়ে গেছে। এবং কি বলছে, ইন কন্ট্রাস্ট টু মিওসিস 1, মিওসিস 2 রিজেম্বল আ নর্মাল মাইটোসিস, যেমন ঠিক আমরা নর্মাল মাইটোসিস সেল ডিভিশনে যেরকম হয় সেরকমটাই হবে। মেটাফেজ 2-তে বলছে কি, অ্যাট দিস স্টেজ দ্য ক্রোমোজোম অ্যালাইন অ্যাট দ্য ইকুইটোরিয়াল অ্যান্ড দ্য মাইক্রোটিউবুলস ফ্রম দ্য অপোজিট পোলস অফ দ্য স্পিন্ডিল গেট অ্যাটাচড টু দ্য কাইনেটোকোর অফ সিস্টার ক্রোমাটিডস। আমরা যেরকম মাইটোসিসের জন্য পড়েছি, পুরোপুরি মিওসিস 2টা হবে সেম অ্যাজ মাইটোসিস। তো ওরকম মতোই সেম, কিন্তু আমাদের মিওসিসটাকে খুব ভালো করে মনে রাখতে হবে স্টেজেসগুলো। আর অ্যানাফেজ 2-তে বলছে কি, ইট বিগিনস উইথ দ্য সাইমালটেনিয়াস স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোজোম অফ ইচ ক্রোমোজোম, মানে সেন্ট্রোজোমগুলো তো এরকমভাবে ছিল, তো এবার সেটা তো সেপারেশন যখন হবে তো তাহলে স্প্লিট হতে হবে সেন্ট্রোজোমকে। কেন না, আমরা মেটামিওসিস যখন পড়েছি, মিওসিসের মেটামিওসিস 1-এ আমরা দেখেছি ক্রোমোজোমগুলো দুটো লাইনে অ্যারেঞ্জ হয়। এখানে যদি আমরা দেখি একটু মিওসিসে এই পিকচারটা আর মেটাফেজ 1-এর, আর যদি আমরা মাইটোসিসের মেটাফেজের যে পিকচারটা দেখো, তো তাহলে বুঝতে পারবে যে এখানে দেখো দুটো লেয়ারে ক্রোমোজোমগুলো অ্যারেঞ্জ হয়েছে। তাই যখন অ্যানাফেজ হবে মাঝখান থেকে কেটে গেলে দুটো ক্রোমোজোম উপর দিকে চলে গেল, দুটো ক্রোমোজোম নিচের দিকে চলে এলো। তার মানে এই সেলটার যদি দেখি তাহলে 2n = কত ছিল, 4 ছিল। এখানে দুটো ক্রোমোজোম, এখানে দুটো ক্রোমোজোম, 4টে। কিন্তু এখন যেগুলো এই যে দুটো সেল অপত্য কোষ তৈরি হলো, তারা এখন NN হয়ে গেছে। কারণ এই হাফটা দুটো উপর দিকে মানে আপার পোলে গেছিলো, দুটো সাউথ পোলে এসেছিলো। এবার ওদের মাঝখানে ইন্টারকাইনেসিস হয়েছে, সাইটোকাইনেসিস হয়ে যে ডিভিশনটা হয়ে গেছে, হয়ে কি হয়েছে, হ্যাপ্লয়েড দুটো সেল তৈরি করেছে। এবার এরা এখান থেকে মাইটোসিস ডিভিশন করে আবার NN সেল তৈরি করবে। ঠিক আছে, তো এর থেকে দুটো N হবে, আবার এর থেকে দুটো N হবে, আলটিমেটলি আমরা দেখব 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। তো সেই জন্য আমরা বলবো মিওসিসের যে প্রোফেজ 1, সেখানে দেখো সেন্ট্রোমিয়ারের ডিভিশন হয় না। কেন, ক্রোমোজোমগুলো পুরো একটা ইনট্যাক্ট, দুটো ক্রোমোজোম নর্থ পোলে যাচ্ছে, দুটো ক্রোমোজোম সাউথ পোলে, মানে দুটো মানে আমরা যা নাম্বার অফ ক্রোমোজোম 2n কন্ডিশনে রয়েছে তার হাফটা দেখব নর্থ পোলে যাবে, তার হাফটা দেখব সাউথ পোলে যাবে। কিন্তু যখন আমরা নর্মাল মাইটোসিস পড়ছি বা মিওসিসের মানে মিওসিস 2টা পড়ছি, তখন তার মেটাফেজে দেখব কি সিঙ্গেল লেয়ারে মাইটোসিসের মতন অ্যালাইনমেন্ট হয়েছে। তাই সেখানে কিন্তু ক্রোমাটিডের সেপারেশন হবে। ঠিক আছে, সেখানে একটাই ক্রোমোজোম আছে, এই একটাই ক্রোমোজোম আছে, তার মাঝে একটা ক্রোমাটিড আছে, একটাই ক্রোমোজোম আছে এবং তার মাঝে একটাই সেন্ট্রোমিয়ার আছে বা কাইনেটোকোর দুটো সাইডে রয়েছে। তো তাই যখন এই ক্রোমোজোমটা মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, তখন কি হবে, কাইনেটোকোরটাও হাফ হয়ে যাবে, যেটা কিন্তু মিওসিসের প্রোফেজ 1-এর জন্য হয় না। কেন, মিওসিসের অ্যানাফেজে 1-এর জন্য হয় না, তার কারণ হচ্ছে সেখানে আমরা সেপারেশনটা দেখব, ক্রোমোজোমগুলো মানে দুটো লেয়ারে তৈরি হয়, তাই শুধু ক্রোমোজোমগুলো সেপারেশন হচ্ছে, সেখানে কাইনেটোকোরের হচ্ছে না। কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে ক্রোমাটিডের সেপারেশন হয় বা ক্রোমাটিডগুলো দুটো পোলে যায়, তাই কাইনেটোকোর বা সেন্ট্রোমিয়ারটা ব্রেক করে। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। সেই ব্যাপারটাই দেখো এখানে বলা হয়েছে একদম লাস্টে, মেটাফেজ 2 আর অ্যানাফেজ 2-তে। আর একদম লাস্টের দিকে ওটারই একটা পিকচার দেখো, এখানে আমরা পুরোটার পিকচারটা পেয়ে যাচ্ছি। মিওসিসের অ্যানাফেজ 2, মেটাফেজ 2, প্রোফেজ 2 হয়ে টেলোফেজ 2 করে আলটিমেটলি 4টে সেল যে তৈরি হলো, সেটাই আমরা এখানে টেলোফেজে পড়লাম। আর তারপর একদম শেষে যদি আমরা দেখি, লাস্টে বলা হচ্ছে সিগনিফিকেন্সটা মিওসিসের কি না, মিওসিস বলছে ইজ দ্য মেকানিজম বাই হুইচ কনজারভেশন অফ স্পেসিফিক ক্রোমোজোম নাম্বার অফ ইচ স্পিসিস ইজ achieved across generations in sexually reproducing organisms, even though the process per second paradoxically
রেজাল্টস ইন রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বারস বাই হাফ। মানে এ কী করছে, সিগনিফিক্যান্সটা তাহলে কী পাচ্ছি, যে এই যে 2n থেকে n হলো, দেন দুটো n আবার ফিউজড করে আবার 2n করে দিচ্ছে, তো তাতে কি হচ্ছে, ক্রোমোজোম নাম্বারটা কিন্তু ফিক্সড থাকছে, সেটা আমরা বুঝতে পারছি যে স্পিসিস ওয়াইজ। আর একদম লাস্টে দেখো বলছে কি, যে সেল থিওরির উপর বেস করে আমরা যে সামারিটা পাই খুব ভালো করে পড়ে রাখবে। সেখানের মধ্যে দেখো সেল থিওরি, অল দ্য অ্যারাইজ ফ্রম আ প্রি এক্সিস্টিং সেলস, সব সেলই একটা প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়, ঠিক আছে। সেল ডিভিশন যে কন্টিনিউয়াস একটা লাইফ সাইকেলের মতন করে পরপর চলছে, ম্যাচিওর অর্গানিজমসের মধ্যেও হচ্ছে, সেটা তোমাকে বলেছে। দ্য সেল থ্রু হুইচ সেল পাসেস ফ্রম ওয়ান ডিভিশন টু দ্য নেক্সট কল্ড দ্য সেল সাইকেল। সেখানে আমরা মাইটোসিসের দেখো স্টেজেসগুলো কী কী পাচ্ছি বলা আছে। ডিএনএ রেপ্লিকেশন ফেজ এস ফেজে হয়, G2 ফেজ ইজ দ্য পিরিয়ড অফ সাইটোপ্লাজমিক গ্রোথ। তাহলে আমাকে দিতেই পারে সাইটোপ্লাজমিক গ্রোথ কখন সব থেকে ম্যাক্সিমাম হয়, তো এখানেই দেখো আমরা অ্যান্সারটা আর লুকিয়ে আছে যে G2 phase is the period of cytoplasmic growth. Then বলছে মাইটোসিস is also divided into 4 stages, সেই নামগুলো আমরা পড়লাম। সেন্ট্রিওলসটা কী হয়, ডিভাইড হচ্ছে এস ফেজে, মুভ করছে দুটো দিকে, সেটা আমরা দেখছি প্রোফেজে ঢুকে গিয়ে, সেই জিনিসগুলোই দেখো এখানে বলেছে। ডিউরিং অ্যানাফেজ দ্য ক্রোমোসেন্ট্রোজোমস ডিভাইড অ্যান্ড দ্য ক্রোমাটিড স্টার্টস মুভিং টুয়ার্ডস দ্য টু অপোজিট পোলস, এগুলোই আমাদেরকে এখানে বলছে। টেলোফেজ এবং ইকুয়েশনাল ডিভিশন, দ্য প্যারেন্টস ইজ কনজার্ভড ইন দ্য ডটার সেলস, সেই ব্যাপারগুলো আমরা পড়লাম। আর লাস্টে যখন আমরা মাইটোসিসের লাস্টে দেখো এখানে বলছে যে ডিপ্লয়েড সেলের জন্য হবে ইকুইটোরিয়াল প্লেটে অ্যারেঞ্জমেন্ট হবে, যখন অ্যানাফেজ 2 হবে দেখো বলছে সিস্টার ক্রোমাটিড সেপারেটস, যেটা আমি অলরেডি তোমাদের বলবার চেষ্টা করলাম, যে যখন মাইটোসিস হবে, যখন টেলোফেজ 1 হবে দেখো নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার। মাইটোসিস 2 is similar to the মানে meiosis 2 is similar to the mitosis, but during anaphase 2 the sister chromatid separate, thus at the end of the meiosis 4 haploid cells are formed. আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং প্রত্যেকটা লাইনকে কতটা ভালো করে আমরা বুঝে বুঝে পড়বো সেটা নিশ্চয়ই তোমরা এই ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছো। তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।